ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব। স্যার কথা আসতেছে না স্যার? স্যার কথা আসতেছে না স্যার? জি স্যার। তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো যে র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রথমেই আমি একটু বিষয় আলোচনা করি যে আমরা একটা এক্সাম্পল, প্রথমে একটা এক্সাম্পল দেখি। সাপোজ let us consider a statistical experiment of throwing 3 dice at a time. তিনটা ডাই মানে তিনটা ছক্কা একসাথে নিয়ে থ্রো করলাম, একসাথে তিনটা ছক্কা থ্রো করলাম। হ্যাঁ, একসাথে তিনটা ছক্কা থ্রো করলাম এবং আমরা ধরে নিলাম যে কোন একটা ছক্কার 6 আসার সম্ভব, 6 আসার ঘটনাটা হলো এস, আর 6 না আসার ঘটনা হলো এফ। 6 না আসার ঘটনা এফ এবং 6 আসার ঘটনা এস। তাহলে কোন একটা ছক্কাতে 6 আসার সম্ভাবনা কত? 1/6, আর 6 না আসার সম্ভাবনা হচ্ছে 5/6। হ্যাঁ, let S be the event of getting 6 and F be the event of getting a non-6 মানে 6 ছাড়া আর কি by a die. Then probability of S equal to 1/6, probability of F equal to 5/6. যদি আমরা তিনটা ছক্কাকে একসাথে আমরা থ্রো করি, তো তিনটা ছক্কা একসাথে থ্রো করা হলো একটা এক্সপেরিমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের সব ডেফিনিশন সবকিছু বের হবে। তাহলে এক্সপেরিমেন্টটা হলো তিনটা ছক্কা আমরা একসাথে নিয়ে থ্রো করলাম। আচ্ছা, তো দেখো যে মনে let x be the number of sixes appears in the trials. ট্রায়ালের মধ্যে 6 আসবে, 6 আসবে যে 6 এর সংখ্যা কত? 6 কে যদি x দ্বারা রিপ্রেজেন্ট করি, x একটা ভেরিয়েবল, x রিপ্রেজেন্ট করতেছে নাম্বার অফ সিক্সেস। তো নাম্বার অফ সিক্সে তিনটা ছক্কা যখন থ্রো করব তখন কি হতে পারে? কোন একটা অবস্থায় হয়তো একটা ছক্কাও আসে নাই, একটা 6ও পাই নাই, তাহলে নাম্বার অফ 6 ইকুয়াল 0। কোন একটা অবস্থায় হয়তো একটা ছক্কা পাইছি আর বাকি একটা 6 পাইছি আর বাকিগুলো নন 6 পাইছি, তাহলে একটা 6 পেলে x ইকুয়াল টু 1। দুইটা 6 পেতে পারি আর বাকি একটা নন 6, তখন x ইকুয়াল টু 2। যখন তিনটা 6 এ পাইতে পারি, আবার তিনটা 6 একসাথে পাইতে পারি, ভাগ্য ভালো হলে যে তিনটা ছক্কা একসাথে থ্রো করলাম, তিনটাই 6 পেয়ে গেলাম, তাহলে তখন x ইকুয়াল টু 3। তাহলে x এর মান 0 থেকে 3 পর্যন্ত হতে পারে, 3 এর বেশি হবে না, কারণ আমাদের ছক্কার পরিমাণ হচ্ছে তিনটা ছক্কা যদি আমি থ্রো করি সর্বোচ্চ 6 তিনটা পেতে পারি, না হলে দুইটা, না হলে একটা, না হলে শূন্যটা। তাহলে x এর 6 এর সংখ্যা কত? 0 থেকে এই রেঞ্জের মধ্যে থাকবে, এবং এই নাম্বারগুলি হচ্ছে ডিসক্রিট নাম্বার। এখানে কোনো ফ্র্যাকশনাল কোনো কিছু নাই, ডিসক্রিট নাম্বার। ডিসক্রিট মানে 0 1 2 3, 0 1 2 3, 1 এর পরে 2,
1 আর 2 এর মাঝামাঝি কোনো কিছু সংখ্যা নাই, হাফ নাই, 1.3 না 1.7 নাই, কারণ এখানে নাম্বার অফ 6 এখানে নাম্বারটা কিন্তু কখনো কখনো ফ্র্যাকশনাল হয় না, এখানে এটা হবে একটা ডিসক্রিট নাম্বার, ইন্টিজার নাম্বার। তাহলে এক্স ভ্যালুর 0 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, তাহলে দেখো এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কি হতে পারে? স্যাম্পল স্পেসটা এটা যে এস একটা স্যাম্পল স্পেস, এখানে ধরো প্রথম একটা আউটকাম পাইতে পারি এমন ভাবে যে এফ 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 তিনটাই আমরা পাইলাম কত? তিনটাই পাইলাম নন 6। আচ্ছা, প্রথম দুইটা নন 6 পেলাম, তারপর একটা 6 পেলাম। এরপর হতে পারে প্রথমটা নন 6, পরেরটা 6, আবার নন 6। আবার হতে পারে প্রথম ছক্কা থেকে 6 নন 6 পেলাম, তৃতীয় ছক্কা থেকে আমরা দুইটা 6 পেলাম। আবার হতে পারে প্রথম ছক্কায় 6 আসলো, বাকি দুইটা থেকে নন 6 আসলো। আবার হতে প্রথমটা থেকে 6 আসলো, দ্বিতীয়টা থেকে নন 6, তৃতীয়টা থেকে আবার 6 আসলো। আবার হতে পারে প্রথম দ্বিতীয় ছক্কা থেকে 6 পেলাম, তৃতীয়টা থেকে নন 6 পেলাম। আবার হতে পারে যে তিনটা থেকে 6 পেলাম। তাহলে আমাদের টোটাল আউটকাম, টোটাল যে ফলাফল এখানে 8টা ফলাফল আমরা পাবো, 8টা পসিবল ফলাফল পাবো, 8টা পসিবল ফলাফল পাবো। এবং 8টা ফলাফলের মধ্যে কি হতে পারে? এখানে দেখা যাচ্ছে 0টা সাকসেস, অথবা একটা সাকসেস, অথবা দুইটা সাকসেস, অথবা 3টা সাকসেস। 3টার বেশি সাকসেস কখনো হবে না। 0 থেকে 3টা সাকসেস হতে পারে। সাকসেস আমরা ধরে নিচ্ছি 6 পাওয়াটাকে সাকসেস ধরতেছি, 6 পাওয়াকে সাকসেস ধরতেছি, আর 6 না পাওয়াকে আমরা ফেলিউর ধরতেছি। এটাকে এস আর এফ দুইটা ইভেন্ট বলতেছি। তাহলে এস ইজ দ্য ইভেন্ট অফ গেটিং এ 6 and f is the event of getting a non 6. non 6 মানে 1 থেকে 5 পর্যন্ত যাই পাই, এটা non 6 এর ক্যাটাগরিতে পড়ে গেল। তাহলে probability of s equal to 1/6, probability of f equal to 5/6, এবং স্যাম্পল স্পেসটা হচ্ছে এটা। এখান থেকে 8টা আউটকাম, পসিবল আউটকাম 8টা পাওয়া যাবে। 8টার যে কোনো একটা আসবে, তুমি 100 বার 1000 বার থ্রো করো না কেন, কিন্তু এই 8টার মধ্যে যে কোনো একটাই আসবে, এর বাইরে কোনো আউটকাম যাবে না, বাইরে কোনো আউটকাম হতে পারবে না। আচ্ছা, এখন দেখো এই যে নাও প্রবাবিলিটি অফ 1/6 আর 5/6 কিভাবে হইলো? FSF এই ওরিয়েন্টেশনে প্রথমটা নন 6, পরেরটা দিল 6, পরেরটা আবার নন 6। তাহলে এই যে আউটকামটা, এই আউটকামটা দেখো, এই যে আউটকামগুলি এগুলি হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রথম ছক্কায় কি আসছে না আসছে ওইটা কিন্তু দ্বিতীয় ছক্কার উপর, প্রথম ছক্কায় কি আসলো এটার উপর দ্বিতীয় ছক্কার ফলাফল নির্ভর করে না, বা প্রথম দ্বিতীয় ছক্কার উপর কি ফলাফল আসছে ওই ফলাফল তৃতীয় ছক্কার উপর কোনো প্রভাব ফেলবে না, তৃতীয় ছক্কার ফলাফল ওইটার উপর নির্ভর করবে না। তারা স্বাধীন। The probability of A intersection B intersection C হলো the probability of A into probability of B into probability of C into, তাহলে এখানে F S F যে বলছি এগুলো ইন্টারসেকশন হবে, এগুলো আর লিখি নেই। এখানে F ইন্টারসেকশন S, S ইন্টারসেকশন F, অর্থাৎ তারা হ্যাঁ বলো স্যার। প্রবাবিলিটি অফ S আর প্রবাবিলিটি অফ F 1/6 আর 5/6 কিভাবে হইলো? হ্যাঁ, এটা কিভাবে হলো এটা? আচ্ছা, তোমাকে বলছি কি এখানে যে S is the event of getting a 6, তুমি একটা ছক্কা থ্রো করো, ছক্কা থ্রো করলে 6 কয়টা আছে? একটা 6 আছে না? তাহলে একটা ছক্কা থ্রো করলে 6 আসার সম্ভাবনা কত? 1/6। আর 6 না আসার সম্ভাবনা কত? 5/6। বুঝতে পারছি। এখন আমি ধরে নিছি একটা ইভেন্ট S is the event of getting 6 আর F is the event of getting a non 6। non 6 মানে 6 ছাড়া 1 থেকে 5 পর্যন্ত। তাহলে non 6 এর ফেভারে কয়টা আছে? 5টা নাম্বার আছে। non 6 এর ফেভারে 5টা নাম্বার আছে। এই জন্য বলছি যে probability of S equal to 1/6, probability of F equal to 5/6, so that sum of these two probabilities equal to 1. এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন বুঝতে পারছো? আমি বলছি যে S হলো একটা ইভেন্ট, 6 পাওয়ার ইভেন্ট হচ্ছে S, আর 6 না পাওয়ার ইভেন্ট হচ্ছে F। 6 না পাওয়ার ইভেন্ট হচ্ছে F। তাহলে probability of S equal to 1/6, probability of F equal to 5/6। জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হলো এক্সপেরিমেন্ট, 3টা ডাই যখন তুমি থ্রো করলা,
তখন তোমার পসিবল আউটকাম এগুলি হবে এস এর মধ্যে যেগুলি আছে 8টা যে আউটকাম আছে এই 8টা আউটকামের যে কোনো একটা আউটকাম তুমি পাইবা। এর বাইরে কোনো আউটকাম যাবে না। তুমি 100 বার 1000 বার 1 কোটি বারও যদি তুমি 3টাকে থ্রো করো এইগুলি পাবা, এর বাইরে কোনো আউটকাম যাবে না। হয় সবগুলি 6 ছাড়া, নাহলে একটা 6 বলা এইভাবে। তাহলে আমি এখানে যে লিখলাম প্রবাবিলিটি অফ এফ এস এফ, মানে এস পাই, প্রথমটা পেলাম এফ, দ্বিতীয়টা পেলাম এস, তৃতীয়টা পেলাম এফ, এর অর্থ প্রবাবিলিটি অফ এফ ইনটু প্রবাবিলিটি অফ এস ইনটু প্রবাবিলিটি অফ এফ, কারণ এরা কি ইন্ডিপেন্ডেন্ট সরাসরি প্রোডাক্ট হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এফ ইনটু প্রবাবিলিটি অফ এস ইনটু প্রবাবিলিটি অফ এফ, তাহলে প্রবাবিলিটি অফ এফ হচ্ছে 5/6, প্রবাবিলিটি এস হচ্ছে 1/6, প্রবাবিলিটি এফ হচ্ছে 5/6, তাহলে হচ্ছে কত 25/216। তাহলে এই ওরিয়েন্টেশনটা আসার সম্ভাবনা হচ্ছে 225/216। অনুরূপভাবে সবগুলি সাকসেস আসার সম্ভাবনা কত? সবগুলি সাকসেস আসবে কি প্রবাবিলিটি অফ এস ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এস, না প্রবাবিলিটি অফ এস ইন্টারসেকশন এস, অর্থাৎ প্রবাবিলিটি অফ এস ইনটু প্রবাবিলিটি অফ এস ইনটু প্রবাবিলিটি অফ এস। এই এস গুলি কিন্তু এস আর এফ এগুলি কিন্তু স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, যার জন্য সরাসরি প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি আসবে না। অর্থাৎ প্রথমবার এস আসলো কি এফ আসলো, ওইটার উপর দ্বিতীয়বার রেজাল্ট কি আসবে ওইটা নির্ভর করে না, বা প্রথম দ্বিতীয়বার কি রেজাল্ট আসবে ওইটার উপর তৃতীয়বারের রেজাল্ট ওইটা নির্ভর করে না। সুতরাং তারা স্বাধীন, সবগুলি স্বাধীন, যার জন্য প্রোডাক্ট হয়ে গেছে, সরাসরি প্রোডাক্ট। তো প্রবাবিলিটি অফ এস ইন্টারসেকশন এস আর কি, যে প্রবাবিলিটি অফ S into probability of S into probability of S, so 1/6 into 1/6 into 1/6 is 1/260. হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি আছে, এটা একটা প্রবাবিলিটি আছে। আচ্ছা, এখন আমি দেখো এরপরের পেজে এই যে এখন আমি কি করতেছি, একটা আউটকাম গুলি একটা টেবিল বানাইলাম। টেবিলটা দেখো, টেবিলের মধ্যে কি আছে, আউটকাম গুলি আবার লিখলাম, 1 থেকে 8টা আউটকাম লিখলাম। দেখো এক্স বলছিলাম নাম্বার অফ 6, প্রথম আউটকামের নাম্বার অফ 6 কিন্তু এখানে নাই, এখানে 6 আছে, এখানে 6 পাওয়ার আউটকাম নাই। এসটা হচ্ছে 6 পাওয়ার আউটকাম, 6 ইভেন্ট, এসটা হচ্ছে 6 পাওয়ার ইভেন্ট, সেটা এখানে কিন্তু 6 নাই। তাহলে এস এর পরিমাণ কত? এই আউটকামে এস এর পরিমাণ x = 0, এখানে s = ওই একটা s আছে, এখানে s একটা আছে, s = 1, এখানে s দুইটা আছে 2, এখানে s দুইটা আছে, s = 2, এখানে s তিনটা আছে, s = 3। তাহলে দেখো যে এই 8টা আউটকাম কি আবার আমার তিনটা ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি হয়ে গেল। কি ক্যাটাগরি কি? যে এক্স ভ্যালু 0 মানে একটা হেড বিশিষ্ট, যে 0 সংখ্যক হেড বিশিষ্ট, 0 সংখ্যক হেড বিশিষ্ট আউটকাম আছে একটা। আচ্ছা, একটা হেড বিশিষ্ট, একটা না সরি 0 সংখ্যক 6 বিশিষ্ট আউটকাম আছে একটা। আচ্ছা, একটা 6 বিশিষ্ট আউটকাম আছে একটা, দুইটা এবং তিনটা। হ্যাঁ, একবার একটা প্রথম দিকে, একটা মাঝখানে, একটা থার্ডে। তাহলে একটা 6 বিশিষ্ট আউটকাম আছে একটা, দুইটা, তিনটা। সিমিলারলি দুইটা 6 বিশিষ্ট আউটকাম আছে দুইটা, একটা, এখানে দুইটা, এখানে তিনটা। আর তিনটা 6 বিশিষ্ট আউটকাম হচ্ছে একটা। তাহলে আমরা এই টোটাল 8টা আউটকাম রে ক্যাটাগরিতে ভাগ করলে 4টা ক্যাটাগরি হচ্ছে। ওই ক্যাটাগরি কি কি এখানে দেখো সাইডে লেখা আছে 0, 1, 2, 3। তাহলে 0 সংখ্যক 6 বিশিষ্ট আউটকাম, একটা 6 বিশিষ্ট আউটকাম, দুইটা 6 বিশিষ্ট আউটকাম, তিনটা 6 বিশিষ্ট আউটকাম। এখানে দেখা যাচ্ছে এগুলি কিন্তু ইকুয়ালি লাইকলি না, এগুলি কিন্তু ওয়েটেড, অর্থাৎ 0 সংখ্যক আউটকাম আর 0 সংখ্যক 0 x = 0 বিশিষ্ট আউটকাম এর যে ওয়েট, x = 1 বিশিষ্ট আউটকামের ওয়েটের চেয়ে কম, কারণ এখানে 1 এর ফেভারে 3টা আছে, 2 এর ফেভারে 3টা আছে, আর 0 এর ফেভারে একটা, 3 এর ফেভারে একটা। এইখানে দেখো টেবিলে আছে, স্পষ্ট টেবিলে আছে যে 3 একটা মাত্র,
তিনটাই সাকসেস আসবে একটা পসিবল ওয়েতে, তিনটাই ভ্যালুর আসে একটা পসিবল ওয়েতে। আর একটা সাকসেস আসে তিনভাবে একটা সাকসেস আসতে পারে, এইভাবে এইভাবে এবং এইভাবে। আর দুইটা সাকসেস আসতে পারে এইভাবে এইভাবে এইভাবে, অর্থাৎ 3C2 ভাবে 3C1 ভাবে। আর এটা হচ্ছে 3C1 3C01। তাহলে তাহলে নাম্বার অফ, তাহলে যে আউটকাম ফলগুলিকে আমি ক্যাটাগরি করলাম, যে x = 0 থেকে x = 3 পর্যন্ত ক্যাটাগরিতে ভাগ করলাম। তাহলে দেখা যায় 0 ক্যাটাগরিতে একটা মাত্র আউটকাম, 1 ক্যাটাগরিতে তিনটা আউটকাম, 2 ক্যাটাগরিতে তিনটা আউটকাম এবং 3 ক্যাটাগরিতে একটা আউটকাম। আচ্ছা, এখানে দেখো এফ 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 আউটকামটার প্রবাবিলিটি কত? এফ এফ আউটকাম কত? এফ এর জন্য 1/5/6, এটার জন্য 5/6, এটার জন্য 5/6, তাহলে গুণ হবে সব 125 divided by 216। Similarly FFS কত? F = 5/6, F এর probability 5/6, F এর probability 5/6, S এর probability 1/6, তাহলে 25 divided by 6 cube। Similarly FSF, তাহলে F এর probability 5/6, S এর probability 1/6, F এর probability হচ্ছে 5/6, তাহলে 25/216। এইভাবে আমি টেবিলটা লিখলাম। এই টেবিলটা দেখো তো, টেবিলটা হ্যাঁ, এই টেবিলটা তোমরা বুঝতে পারছো? স্যার ক্যাটাগরিটা বুঝলাম না, এই যে এক আসার ক্যাটাগরি তো তিনটা হওয়ার কথা না, মানে একটা এস আসার কথা। আচ্ছা, হ্যাঁ শোনো, তুমি টেবিলটা বুঝতে পারছো না? টেবিলটা স্যার প্রবাবিলিটিস এর পার্টটা তো বুঝতে পারছো? ভুল করছি শুধু। বুঝতে পারছো? আচ্ছা, তো বুঝতে পারছি যে আমার 8টা আউটকামকে আমরা ক্যাটাগরি করলাম কি x এর মান দিয়া, x এর মানে হেডের সংখ্যা দিয়ে না 6 এর সংখ্যা দিয়া। আচ্ছা, 6 এর সংখ্যা হতে পারে শূন্যটা অথবা একটা অথবা দুইটা অথবা তিনটা। তো শূন্যটা এখানে একটা আউটকাম আছে, আর একটা 6 বিশিষ্ট আউটকাম আছে তিনটা, আর দুইটা 6 বিশিষ্ট আউটকাম আছে তিনটা, তিনটা 6 বিশিষ্ট আউটকাম আছে একটা। তাহলে 0 বিশিষ্ট একটা, 3 বিশিষ্ট একটা, x = 3 এর জন্য একটা, x = 0 এর জন্য একটা, x = 1 এর জন্য আসবে তিনটা, x = 2 এর জন্য আসবে তিনটা। হ্যাঁ, এখানে নাম্বার অফ আউটকামস ইন ফেভার অফ x = 0, x = 0 এর ফেভারে আউটকাম কয়টা? একটা। x = 1 এর জন্য ফেভারে আউটকাম তিনটা, x = 3 এর ফেভারে 2 এর ফেভারে আউটকাম দুইটা, x = 3 এর ফেভারে আউটকাম একটা। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে এইটাই লিখলাম আর কি, s = 1 2 3 4, এটা x ভ্যালু দিয়া। এখানে x ভ্যালু 0, x ভ্যালু 1, x ভ্যালু 2, x ভ্যালু 3। x ভ্যালুটা কি? নাম্বার অফ সিক্সেস হচ্ছে x ভ্যালু। তিনটা ছক্কা যখন তুমি থ্রো করবা, তাহলে 6 কয়টা হতে পাইতে পারো তুমি? শূন্যটা পাবা, অথবা একটা পাবা, অথবা দুইটা পাবা, অথবা তিনটা পাবা। তিনটা পাবা। তাহলে এই জন্য আর কি 0 থেকে 3 পর্যন্ত হতে পারে। মনে করো তুমি বাজার থেকে একটা বাল্ব, একটা 5টা বাল্ব নিয়ে আনলা, 5টা বাল্বের একটা সেট নিয়ে আসলা, বাজার থেকে বাল্ব কিনে আনলা। হ্যাঁ, বাজার থেকে 5টা বাল্ব, ইলেকট্রিক বাল্ব আছে যে বাল্বের 5টা বাল্বের একটা সেট নিয়ে আসলা। 5টা থাকে নাকি, যাই হোক 5টা নিয়ে আসলা। এখন তুমি একসাথে একই দিনে 5টা বাল্ব বিভিন্ন জায়গায় বসাইলে আর সেট করে দিলা। তখন 6 মাস পরে কয়টা বাল্ব ফিউজ হতে পারে? 6 মাস পরে কয়টা বাল্ব ফিউজ হতে পারে? এটা যদি বলি, তাহলে কয়টা বাল্ব ফিউজ হতে 6 মাস পরে? একই দিনে 5টা বাল্ব তুমি লাগাইছো 5 জায়গাতে,
6 মাস পরে কয়টা বাল্ব ফিউজ হতে পারে? তাহলে কত, কয়টা করে ফিউজ হবে 6 মাস পরে? সর্বোচ্চ 5টা, মানে ফিক্স না, 0 থেকে 5 যে কোনো একটা হতে পারে। কয়টা বাল্ব ফিউজ হতে পারে? হ্যাঁ 0 থেকে 5। ভেরি গুড, এটাই চাচ্ছিলাম, 0 থেকে 5। হয়তো কোনো বাল্বে ফিউজ হবে না, না হয় একটা হবে, না হয় দুইটা হবে, না হয় তিনটা হবে, সর্বোচ্চ 5টাই ফিউজ হবে, কারণ 5-এর বেশি তো আমাদের বাল্ব নাই, বাল্ব মোট 5টা বাল্ব আছে, সুতরাং সর্বোচ্চ ক্ষতি হলে 5টাই ক্ষতি হতে পারে, আর না হলে কোনোটাই ক্ষতি হয় নাই। তাহলে এক্স ভ্যালু যদি আমরা বলি নাম্বার অফ বাল্বস which spoils or which destroys, which spoils, তাহলে আমরা বলতে পারবো x = 0 থেকে 5। তাহলে এটাই বলছি আর কি, এটাও কিন্তু ওইটাও বাইনারি ডিস্ট্রিবিউশনের একটা র্যান্ডম ভেরিয়েবল, একটা ভ্যালু কনসেপ্ট। তাহলে এখন এটাই বললাম আর কি, যে 3টা ছক্কা যখন আমি থ্রো করব, তাহলে 3টা ছক্কা থেকে 6 পাইতে পারি কয়টা? 0 থেকে 3টা পর্যন্ত 6 আমি পেতে পারি, 3টার বেশি আমি 6 পাবো না। আচ্ছা, এখন এই যে টেবিলটা, এই টেবিলটাকে আবার কনসাইজ আকারে আমরা এইবারে আর টেবিলে লিখলাম যে x is the, আগেই বলছিলাম x is the number of sixes, x is the number of sixes। তাহলে ক্যাপিটাল x = স্মল x বলি, স্মল x মানে ভ্যালু অফ ক্যাপিটাল x। তাহলে ভ্যালু অফ ক্যাপিটাল x কত হতে পারে? 0, 1, 2, 3। তাহলে k = 0 যখন হয়, এই আউটকাম প্রবাবিলিটি কত? 125/216। হ্যাঁ, জিরোর ফেভারে একটা মানে তার প্রবাবিলিটি 125। এই যে x 1/116, এই 1/116। তাহলে x = 0 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে f of x = বা প্রবাবিলিটি f of x = 125/216। 3 এর জন্য f of 3 = কত? 1/216। কিন্তু x = 1 হচ্ছে কত? x = 1 এর কত? 3টা হবে 16। আর দুইটা সাকসেসের জন্য একটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত? 5/216। তাহলে 3টা যেহেতু পাচ্ছি, 3 × 5, 15/216। তাহলে আমরা যে এই টেবিলটা পাইলাম কি? x is the number of success for the particular experiment, x is the number of success, number of success কত হতে পারে? 0 থেকে 3 হতে পারে। এই 0 এর জন্য f of 0 বা 0 এর জন্য প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ x = 125/216। 1 এর জন্য f of 1 হচ্ছে কত? f of 1 75/216 হচ্ছে 15/216। f of 3 হচ্ছে 1/216, এবং সবগুলো যোগ করো 1 হয়ে যাচ্ছে, যোগফল হচ্ছে 1। So sum of all the probabilities equal to 1, sum of all the probabilities equal to 1। তাহলে এখানে দেখো f of 0 = 125/216 এবং f of 3 = 1/216। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা কোথা থেকে আসলো? আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম, এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আসছে, এই রেজাল্টগুলিকে আবার বলছি একটা ফিক্সড একটা ক্রাইটেরিয়া, বলছি যে রেজাল্ট যাই আসুক না কেন, আমরা একটা মাত্র কোয়ালিটি বা একটা কোয়ালিটিকে আমরা ধরে নিচ্ছি যে 6 একটা কোয়ালিটি, 6 একটা নাম্বার। এই 6 নাম্বারটাকে আমরা বলতেছি, 6 নাম্বারের সংখ্যার উপর আমরা অবজারভেশন চালাবো। তো 6 নাম্বারটা এই তিনটার মধ্যে 6 নাম্বার কি কতভাবে আসতে পারে? তিনটার মধ্যে টোটাল 6 নাম্বারটা আসতে পারে 0 আকারে, 0, 1, 2, 3 আকারে আসতে পারে। তাহলে এই যে x এর ভ্যালুটা 0, x এর ভ্যালুটা 1, 2, 3 ধরলাম পার্টিকুলার 6 নাম্বারটার জন্য। আমরা এখানে এক্সপেরিমেন্টটা 6 এর উপর করছি, 6 ভ্যালুটা নিয়ে। তাহলে 6 ভ্যালুর মানটা 0 থেকে 3 পর্যন্ত আসছে, এবং 6 ভ্যালু যে আসতেছে আউটকামগুলো, আউটকামের প্রবাবিলিটি কত? এই প্রবাবিলিটি আমরা বের করলাম, করসপন্ডিং প্রবাবিলিটি। 0 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে এত, 1 এর জন্য প্রবাবিলিটি এত, 2 এর জন্য প্রবাবিলিটি এত, 3 এর জন্য প্রবাবিলিটি এত। এই যে টেবিলটা,
এই যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে এক্সপেরিমেন্টের রিকোয়ার্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে এই টেবিলটা। তাহলে এই টেবিলে আমি কি দেখতেছি, আছে কি এক্স একটা ভেরিয়েবল আছে, ক্যাপিটাল এক্স দিয়ে বলি, ক্যাপিটাল এক্স এর বিভিন্ন ভ্যালু আছে, কি 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। হ্যাঁ, এখন তুমি যে বাল্বের ঘটনা যদি বলো, তাহলে 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত যাবে। তাহলে এক্স ভ্যালুটা 0 থেকে 3 পর্যন্ত গেল, এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি আছে, f অফ 0 একটা আছে, f অফ 1 আছে, f অফ 2 আছে, f অফ 3 আছে। ফাংশন অফ 0, ফাংশন অফ 1, ফাংশন অফ 2, ফাংশন অফ 3, এগুলো আর কিছুই না, ওই আউটকামের জন্য, আউটকাম আসার, ওই ফলাফল আসার সম্ভাবনা, ওই ফলাফল আসার সম্ভাবনা। তাহলে ফলাফলের সংখ্যা এবং ফলাফল আসার সম্ভাবনা, ফলাফলের সংখ্যা, ফলাফল আসার সম্ভাবনা, এই সম্ভাবনা, সংখ্যা এবং সম্ভাবনা বিশিষ্ট একটা টেবিল যদি আমি নেই, এই টেবিলটাকে বলবো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই টেবিলটা আবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একটা এক্সপেরিমেন্টের জন্য একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাদের আসবে। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মধ্যে দুইটা বিষয় থাকবে, একটা হবে যে আউটকামের সংখ্যা এবং আউটকামের করসপন্ডিং প্রবাবিলিটি, আউটকামের সংখ্যা, আউটকামের করসপন্ডিং প্রবাবিলিটি। তাহলে এইটাই হলো আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে তোমরা বুঝতে চেষ্টা করো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে অনেকে খুব ভয় পায়, এই প্রসঙ্গে বলি, আমাদের এই যে একজন প্রফেসর আমাকে বলতেছিল যে স্যার আপনি কি পড়ান, আমি প্রবাবিলিটি থিওরি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এগুলো পড়াই। তো বললো যে প্রবাবিলিটির নাম শুনলে তো একেবারে শরীরে জ্বর আসা যায়। সুতরাং তোমাদের জ্বর আসবে না, তোমরা খুবই সহজ ভাবে এবং প্রবাবিলিটি দেখলে আমি এমন ভাবে পড়াবো, বা তোমরা যদি একটু সিনসিয়ার হও, তো প্রবাবিলিটি বা ডিস্ট্রিবিউশন দেখলে তোমরা উৎসাহিত হবে, ঝাঁপাইয়ে পড়বা যে কত দ্রুত প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, তাহলে তোমরা একটু সিনসিয়ারলি একটু চিন্তা করো এবং বুঝতে চেষ্টা করো আমি যা বলি, এবং না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। তাহলে আমি বলতেছিলাম কি, এই যে পার্টিকুলার একটা এক্সপেরিমেন্টের জন্য একটা ডিস্ট্রিবিউশন আমি পেয়ে গেলাম, হ্যাঁ, বা একটা টেবিল পেয়ে গেলাম, টেবিলের মধ্যে এক্স আছে আর এফএক্স আছে, এফএক্স আছে। হ্যাঁ, এটাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তারপর আরেকটা তোমাকে এক্সাম্পল দেখাই, যে ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো, ইন্টারমিডিয়েট তার আগে তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ছো, তাই না? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ো নাই? এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেমন এখানে দুইটা টেবিল আছে, টেবিল সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখানে দুইটা টেবিল দেখালাম, প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পরেরটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কি করি, এই যে প্রথমটা মনে করো যে একটা ব্যবসায়ী, চাউলের ব্যবসায়ী কি করলো, উনি 200 কেজি চাউল কিনলো। 200 কেজি চাউল কিনলো কিভাবে, এই এফ হচ্ছে অ্যামাউন্ট ইন কেজি, আর এক্স হচ্ছে প্রাইস পার কেজি, প্রতি কেজির দাম। উনি কি করলো, ওই যে 40 টাকা কেজি চাউল কিনলো 50 কেজি, 45 টাকা কেজি চাউল কিনলো 35 কেজি, 60 টাকা কেজি কিনলো 45 কেজি, 75 টাকা দামের চাউল কিনলো 30 কেজি, 60 টাকা দামে 90 টাকা দামের চাউল কিনলো 28 কেজি, এবং সবচেয়ে দামি চাউল যেটা আছে, যে চিনি গুঁড়া চাউল আমরা পোলাওতে ব্যবহার করি, যে 115 টাকা কেজি চাউল কিনলো 12 কেজি, টোটাল চাউল কিনলো 200 কেজি। তো 200 কেজি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রেট, এটা 40 টাকা কেজি, এটা 45 টাকা কেজি, 60 টাকা কেজি, 115 টাকা কেজি। তাহলে এই যে টেবিলটা আমরা কিন্তু এগুলো করছি ইন্টারমিডিয়েটে বা আগে, যে এক্স এবং এফ, এক্স ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ভেরিয়েবল, গণসংখ্যা। তাহলে 40 এর জন্য 50, 45 এর জন্য 35, 90 এর জন্য 28, এগুলি। এই টেবিলটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা ইন্টারমিডিয়েট এগুলো করছি, এই টেবিল থেকে আমরা মিন বের করছি, মোড বের করছি, মিডিয়ান বের করছি, মধ্যক বের করছি, গড় বের করছি, তারপরে প্রচুরক বের করছি, এগুলি। আচ্ছা, এখন এটার পাশাপাশি আরেকটা ডিস্ট্রিবিউশন যেটা আমরা এখন করতে যাচ্ছি, এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই যে এটার পাশাপাশি একই ধরনের ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ইন্টার পর্যন্ত তোমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ছিলা, এখন তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং এ আইসা বা ডিগ্রি ক্লাসে আইসা তোমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শিখতে যাচ্ছ। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশন দেখো, এইখানে কি, এখানে একটা, এই পাশে দেখো লেখা আছে
একটা এক্সপেরিমেন্ট হয়েছে। এক্সপেরিমেন্টটা কি? স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কি? X is the number of heads in an experiment of tossing a die thrice. একটা ডাই সরি ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা, এখানে ডাইটা পড়বা না, এখানে কয়েন হবে, কয়েন হবে। হ্যাঁ, কয়েন, এই ডাইটাকে কয়েন ধরে নিবা। কয়েন মানে একটা মুদ্রা আর কি, একটা মুদ্রাকে আমি তিনবার টস করলাম, মুদ্রাকে তিনবার টস করলাম। তো মুদ্রাকে তিনবার যদি টস করি, মুদ্রাকে তিনবার টস করলে মুদ্রার মধ্যে কি কি আউটকাম আসতে পারে? টি আসতে পারে, TSS আসতে পারে, STT আসতে পারে। হ্যাঁ, এগুলো আসতে পারে। তাহলে এখানে আটটা আউটকাম আসবে। X is the number of heads. হেডের নাম্বার যদি x হয় তাহলে x ভ্যালুটা 0 থেকে 3 পর্যন্ত হবে। তিনবার যেহেতু আমি টস করছি, একটা কয়েনকে তিনবার টস করছি, কয়েনকে যেহেতু তিনবার টস করছি, সুতরাং কয়েনের মধ্যে হেড আসতে পারে, শূন্য সংখ্যক হেড, অথবা একটা হেড, অথবা দুইটা হেড, অথবা তিনটা হেড আসতে পারে, তিনটা হেডে আসতে পারে। তাহলে আসলে তার এখানে এই যে x is the number of heads, x equal to 0, x equal to 1, x equal to 2, x equal to 3। এখন বলা হলো হেড যে কয়েনগুলি ইউনিফর্ম কয়েনগুলি কোনো বায়াস নাই, সুতরাং এখানে 0 আসার সম্ভাবনা, কোনো হেডে আসলো না, অর্থাৎ সবগুলি টেইল আসলো। সবগুলি টেইল আসার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ টি প্রবাবিলিটি অফ মানে কত? হাফ ইনটু হাফ। প্রবাবিলিটি অফ টি হাফ ইনটু হাফ। আর এখানে প্রবাবিলিটি অফ এস মানে কত? হাফ ইনটু হাফ, 1/8। আর এখানে একটা হেড আসতে পারে তিন ভাবে, আসতে পারে। প্রথমবার হেড আসলো, পরে দুইবার টেল আসলো, অথবা প্রথমবার তৃতীয়বার টেল আসছে, মাঝখানে হেড আসছে, অথবা প্রথম দ্বিতীয় দুইবার টেল আসছে, পরেরবার হেড আসছে। তো তিন ভাবে আসতে পারে, যার জন্য এটা হচ্ছে টি ইনটু 1/8, সরি টি আসছে না, টি ইনটু এটা হচ্ছে 3 ইনটু 1/8, এটাও 3 ইনটু 1/8। তাহলে আমরা একটা টেবিল এখানে সাজাইলাম। এই টেবিলটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল, আর আগেরটা ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়েছে, আর এখানে আমরা ইউজ করতে হচ্ছে প্রবাবিলিটি। এখানে উপরে x আছে, এখানে f আছে, এখানে x আছে, এখানে f আছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো কি? এই উপরের f টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, পরের f টা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে আমাদের এখন কাজ হবে এই ধরনের টেবিল বানানো, আমাদের কাজ। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? হ্যালো, Yes, sir. হ্যাঁ শুনতে পাচ্ছ এবং বুঝতে পারতেছো? তাইলে আমি এখন একটু ডেফিনেশনে যাই। ডেফিনেশন এগুলো আমি তোমাদেরকে সাপ্লাই দিব, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে, কোনো অবস্থাতে অবহেলা করবে না। আচ্ছা, এখন দেখো random variable. What is random variable? A random variable is a function that associates a real number with each element in the sample space. Sample space যত এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের সাথে এলিমেন্টের ভ্যালুর সাথে একটা রিয়েল নাম্বার যদি অ্যাসোসিয়েট হয়, রিয়েল নাম্বার সম্পর্কযুক্ত হয়, তো ওই ফাংশনটাকে বলবো আমরা র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল আমি এই ক্যাপিটাল এক্স যেটা বলছি, এই ক্যাপিটাল এক্সটা কিন্তু একটা র্যান্ডম ভেরিয়েবল। তার কারণ কি? ক্যাপিটাল এক্স এর যে ভ্যালুটা আছে, ক্যাপিটাল এক্স এর ভ্যালু ছিল কত? 0 থেকে 3 পর্যন্ত। এই যে ক্যাপিটাল এক্স এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত। এই ক্যাপিটাল এক্স এর একটা ভ্যালুর জন্য তার করসপন্ডিং প্রবাবিলিটি আছে। এই প্রবাবিলিটি হচ্ছে একটা রিয়েল নাম্বার। এই যে রিয়েল নাম্বারটা বলছে রিয়েল নাম্বার, এখানে রিয়েল নাম্বার যে কথাটা বলছে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারটা রিয়েল নাম্বার। A random variable is a function that associates a real number with each element in the sample space. Sample space প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা রিয়েল নাম্বার অ্যাসোসিয়েট করে, প্রত্যেকটা ভ্যালুর সাথে একটা রিয়েল নাম্বার সম্পর্কিত। এটা কি বলবো আমরা? র্যান্ডম ভেরিয়েবল। এক্সটা একটা র্যান্ডম ভেরিয়েবল, ক্যাপিটাল এক্সটা একটা র্যান্ডম ভেরিয়েবল। তো এই র্যান্ডম ভেরিয়েবলের বিশেষত্ব হলো কি?
বিশেষত্ব হলো যে র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটা মানের সাথে তার প্রবাবিলিটি আমাদের দেওয়া থাকবে বা জানা থাকতে হবে। শুধু মান দিলে হবে না, শুধু 0, শুধু 1, শুধু 2, শুধু 3 দিলে হবে না। 3 এর সাথে 3 এর প্রবাবিলিটি কত, f of 3 কত, 1 এর সাথে f of 1 কত, 0 এর সাথে f of 0 কত, এইগুলি আমাদের জানা থাকবে। জানা থাকলে ওই ভেরিয়েবলটাকে বলবো আমরা র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল ওইটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল। অথবা র্যান্ডম ভেরিয়েবল আরেকটা সংজ্ঞা, র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন দ্যাট assigns a real number fx to every element x belongs to s, where s is the sample space corresponding to the random experiment e. ওই যে এক্সপেরিমেন্ট ই মানে যেই আমি থ্রো করার এক্সপেরিমেন্ট আর কি, এই এক্সপেরিমেন্টের সাপেক্ষে তার যে আউটকাম গুলি আসে, আউটকাম গুলি এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি, আউটকাম এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি যেই ডিস্ট্রিবিউশন থাকে, ওই ডিস্ট্রিবিউশন ওই ডিস্ট্রিবিউশন যদি থাকে তাহলে ওই ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েবলটাকে র্যান্ডম ভেরিয়েবল বলা হয়, র্যান্ডম ভেরিয়েবল বলা হয়। তাহলে র্যান্ডম ভেরিয়েবলের আগেই আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম যে র্যান্ডম ভেরিয়েবল সংজ্ঞা হচ্ছে এটা, দিস অর দিস। হ্যাঁ, a random variable is a function that associates a real number with each element in the sample space. তাহলে প্রত্যেকটা নাম্বারের সাথে একটা রিয়েল নাম্বার অ্যাসোসিয়েট করবে। এইখানে যেমন রিয়েল নাম্বার অ্যাসোসিয়েট করছে, প্রত্যেকটা নাম্বারের সাথে একটা রিয়েল নাম্বার অ্যাসোসিয়েট করছে। 0 এর সাথে একটা রিয়েল নাম্বার আছে, 1 এর সাথে একটা রিয়েল নাম্বার আছে, 2 এর সাথে একটা রিয়েল নাম্বার আছে, 3 এর সাথে একটা রিয়েল নাম্বার আছে, এবং sum of all these real numbers equal to 1. Sum of all these real numbers equal to 1, অর্থাৎ though these real numbers are not but the probabilities for those values 0, 1, 2, 3, এই ভ্যালুর জন্য প্রবাবিলিটি, শুধু প্রবাবিলিটি। তাহলে ভ্যালু, তাহলে x একটা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে x এর মান এবং তার সাথে তার প্রবাবিলিটি, মান তার সাথে প্রবাবিলিটি যদি থাকে, তো এই র্যান্ডম, এটাকে x কে বলবো র্যান্ডম ভেরিয়েবল, এবং এটাকে বলবো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটা, র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞাটা অবশ্যই শিখে নিবা। তো আমি ডেসক্রিপশন এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাইলাম যে র্যান্ডম ভেরিয়েবল কি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি। হ্যাঁ, হ্যালো, আমি কি তোমাদের আর 10 মিনিট কি কন্টিনিউ করতে পারবো? 10 মিনিট। হ্যালো, জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আজ আমি কি 10 মিনিট আর কন্টিনিউ করতে পারি? জি স্যার। 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এটুকু তোমরা বুঝছো কিনা একটু ট্রাই করো, বুঝতে অসুবিধা নাই। এগুলো আমি আবার সাপ্লাই দিব, আমি তোমাদেরকে আপলোড করে দিয়ে দিব, তোমরা আরো ভালো ডিটেলস পড়বা, অসুবিধাটা বুঝতে পারবা, কোনো অসুবিধা হবে না। খুবই সহজ, সিম্পল। তবে তোমাদেরকে একটু লেগে থাকতে হবে, কোনো অবস্থাতেই যে পরবর্তীতে পড়বো, পরীক্ষার আগে পড়বো, এই মানসিকতা নিবে না। এবং আমি চাই যে আমার লেকচার যদি সাথে সাথে তুমি পড়ে যাও, পরীক্ষার সময় তোমার কোনো লোড হবে না, তুমি পরীক্ষার সময় খুব রিল্যাক্স মোডে যে পরীক্ষা দিয়ে চলে আসবা এবং ভালো মার্কস পাইবা। তবে সাথে সাথে ক্লাস নোট গুলি পড়ে যাবা এবং বুঝে যাবা, কোনো অবস্থাতে ফেলে রাখবা না যে রেখে দিলে পরে পড়বো। আচ্ছা, তাহলে আমি প্রসিড হই। স্যার এক্সামে কি স্যার এই থিওরি গুলো আসবে? হ্যাঁ, কোনটা? কি থিওরি আসবে স্যার, যে র্যান্ডম থিওরি? আচ্ছা শোনো, সাউন্ড কম পাচ্ছি, কেন বুঝতে পারছি না। স্যার থিওরির কথা বলতেছিলাম। হ্যাঁ, কি বলতেছ? হ্যালো স্যার এক্সামে কি স্যার থিওরি আসবে? হ্যাঁ, থিওরি আসবে না কেন? থিওরি আসবে, এক্সাম্পল আসবে, সবই আসবে। যা বলতেছি সবগুলি বুঝে রাখো। এক্সামে আসবে কি আসবে না এটা তো পরের ব্যাপার। প্রশ্ন দেখবা, অতীতের প্রশ্ন দেখবা। এখন তো এক্সামের বিষয় না, এখন তো হইছে শিখার বিষয়। আমি বলতেছি তুমি শোনার বিষয়।
তুমি শুনবা, তুমি বুঝতেছো কিনা এটার বিষয়, এক্সামের বিষয় জি স্যার। পরে, তাই না? আচ্ছা, তাহলে তুমি কয়েকটা ডেফিনেশন তোমরা এর মধ্যে পড়ে রাখবা। যে ডেফিনেশন অফ ডিসক্রিট স্যাম্পল স্পেস কাকে বলা, হোয়াট ইজ ডিসক্রিট স্যাম্পল স্পেস, এটা বের করা শিখবা। কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস কি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি, তারপর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন অফ ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এইগুলি একটু ওয়েবসাইট থেকে বা বই থেকে এগুলি সংজ্ঞাগুলি দেখে নিবা। হ্যাঁ, তার আগে বলি যে ভেরিয়েবল, আমাদের ভেরিয়েবল কিন্তু দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা আছে ডিসক্রিট ভেরিয়েবল, একটা আছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। হ্যাঁ, আমি এই যে উদাহরণটা দিলাম যে নাম্বার অফ 6টা কিন্তু সবসময় ডিসক্রিট আকারে আসবে, 0 1 2 3। নাম্বার অফ বাল্বস যদি বলা হয় তাও 0 1 2 3 4 5, এখানে কিন্তু 1.5 সংখ্যক বাল্ব আমরা পাবো না, 3.9 সংখ্যক বাল্ব আমরা পাবো না। তাহলে এগুলি সব কি ডিসক্রিট নাম্বার। তো ডিসক্রিট ভেরিয়েবল মানে যে ভেরিয়েবলের মানগুলি ইন্টিজার আকারে আসবে, ইন্টিজার আকারে আসবে, এগুলি ডিসক্রিট ভেরিয়েবল। আবার আছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যে ওয়েট অফ এ স্টুডেন্ট। তো ওয়েট অফ এ স্টুডেন্ট তো 60 কেজি আর 61 কেজি হবে না, 60 কেজি হতে পারে, 60.93 কেজি হতে পারে, 60.5 কেজি হতে পারে, 70.3 কেজি হতে পারে। তাহলে এখানে কিন্তু কন্টিনিউয়াস নাম্বার আসতে পারে। তাহলে তারপরে হাইট অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের হাইট বলতে তো এমন বলা যায় না যে 3 ফিট, তারপর 4 ফিট, 5 ফিট, অথবা এটা বলা যাবে না, এটার মধ্যে ফ্র্যাকশনাল বিষয় আসবে। তো ওইগুলি হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যেখানে ফ্র্যাকশন আসবে, যেমন নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ পার্সনস, নাম্বার অফ হেড, নাম্বার অফ টেইল, এগুলি সবগুলি ডিসক্রিট আকারে আসে, ইন্টিজার ভ্যালু আসবে। আর যদি বলো ওয়েট অফ স্টুডেন্টস, হাইট অফ স্টুডেন্টস, এজ অফ স্টুডেন্টস, হ্যাঁ, কোন কোয়ান্টিটি যদি বলা হয়, তাহলে এগুলি ক্ষেত্রে আমরা করি কি, আমরা এগুলি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আকারে রিপ্রেজেন্ট করব। যেমন একটা ড্রাইভারকে না 5 লিটার ফুয়েল দিল, 5 লিটার ফুয়েল দিয়া ওই 10 জন ড্রাইভার টেস্ট করতেছে যে 10 জন ড্রাইভারে 5 লিটার ফুয়েল দেওয়া হলো, তোমরা যাও ড্রাইভ করো, কতটুকু যেতে পারো। তাহলে 5 লিটারে যদি একজনে যদি সাপোজ 10 কিলোমিটার গেল, আরেকজনে তো 9 যাবে না, আরেকজন 10 গেলে হয়তো 9.3 কিলোমিটার বা 9.3 কিলোমিটার, 8.5 কিলোমিটার, 7.2 কিলোমিটার, 9.5 কিলোমিটার। তাহলে এইগুলো ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে। এমন কোনো না যে একজন যাবে 9 কিলোমিটার আর একজন 10 কিলোমিটার, এরকম না। তাহলে এখানে কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, এখানে কন্টিনিউয়াস মান আসবে। এইগুলি হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বিষয়। হ্যাঁ, তাহলে র্যান্ডম ভেরিয়েবল দুই ধরনের আসবে, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এখন দেখো এই সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, এই যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অথবা প্রবাবিলিটি ফাংশন। হ্যাঁ, তাহলে the set of ordered pairs is chromosome. The set of ordered pairs is a probability function or probability mass function or probability distribution of a discrete random variable x if for each possible outcome x there are 3 properties: f of x is greater or equal to 0, summation of fx equal to 1, আর probability of x equal to capital X equal to small x equal to fx। এই তিনটা প্রপার্টি যদি হোল্ড করে তখন আমরা বলবো এটাকে একটা প্রবাবিলিটি ফাংশন অথবা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অথবা প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ফাংশন। হ্যাঁ, তাহলে এখানে ডিসক্রিট ভ্যালু, এক্সটা কি ডিসক্রিট ভ্যালু, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। স্যার প্রথম বৈশিষ্ট্যটা স্যার বুঝি নাই স্যার। হ্যাঁ, f of x is greater than 0 যেটা আছে স্যার, এটা কিভাবে? f of x is greater or equal to 0, f of x টা আগে কি বলছিলাম তোমাকে, যে f of x টা আসলে আর কিছুই না, প্রবাবিলিটি তো প্রবাবিলিটির মান, সম্ভাব্যতা তো কখনো তো নেগেটিভ হতে পারে না, সম্ভাব্যতার মান সবসময় 0 থেকে বড় হতে হবে এবং 1 এর চেয়ে ছোট হবে আর কি। ওই কিছু করে টেবিলের মধ্যে দেখছো না f of x যেটা বের করছি,
হ্যাঁ, ওই এফএক্সটা এফ অফ এক্স মানে সম্ভাব্যতা বা প্রবাবিলিটি সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, হয় 0 হবে না গ্রেটার টু 0 হবে, নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, আর তারপর দেখো 2 নম্বরটা তো বুঝতেই পারছো, সাম অফ অল দ্য প্রবাবিলিটিজ ইকুয়াল টু 1। হ্যাঁ, সাম অফ অল দ্য প্রবাবিলিটিজ ইকুয়াল টু 1। আর 3 নম্বরটা হচ্ছে নোটেশন অফ প্রবাবিলিটি। এই ক্যাপিটাল পি দিয়ে আমরা প্রবাবিলিটির একটা নোটেশন দিব। প্রবাবিলিটি ক্যাপিটাল পি দিয়ে প্রবাবিলিটি অফ এক্স, এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এখানে এটা নোটেশন, এটা নোটেশন। তাহলে স্মল এক্স ইকুয়াল টু যদি 0 দেই তাহলে এইখানে স্মল এফ অফ 0 হবে, স্মল এক্স ইকুয়াল টু 3 দিলে এফ অফ 3 হবে, স্মল এক্স ইকুয়াল টু 1 দিলে এফ অফ 1 হবে। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি নোটেশনটা। ও তো এফ অফ 1 তো আগে একবার পাইছি, এফ অফ 1 এফ অফ 0 এফ অফ গুলো পাইছি। তো তাহলে এখানে দেখো যে এফ অফ এক্স মাস্ট বি পজিটিভ, 0 or পজিটিভ ভ্যালু, and summation of fx equal to 1 হবে, আর probability of x equal to fx, অর্থাৎ এই fx টা আর কিছুই না, এটা একটা probability। আচ্ছা, এখন দেখো এই পাশে আমি একটা ছবি আঁকছি, হাতে ছবি একটা আঁকছি। দেখো এখানে একটা লাইন দিলাম, এই লাইনটার মধ্যে লাইনটা এটা কি x অক্ষ মনে করো, x অক্ষ। এখানে x এর মান 0, x এর মান 1, x এর মান 2, x এর মান 3, x এর মান 4। আচ্ছা, তাহলে যদি বলি যে x ইকুয়াল টু 0 তে প্রবাবিলিটি কত, f অফ 0। f অফ 0 মনে করে এই হাইটটা, এই উচ্চতাটা। f অফ 1 হচ্ছে এই উচ্চতাটা, f অফ 2 হচ্ছে আরো বেশি, f অফ 3 হচ্ছে আবার কম, f অফ 4 হচ্ছে এই উচ্চতাটা। তাহলে এগুলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে f অফ 0, f অফ 1, f অফ 2, f অফ 3, f অফ 4 এগুলি হচ্ছে বিভিন্ন হাইট, ফাংশনাল ভ্যালু একটা হাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাইট উচ্চতা y ভ্যালু আর কি, f অফ 0 বলো, f অফ 1 বলো, f অফ 2 বলো। হ্যাঁ, যেমন ধরো এই আগের যে एग्जांपलটা দেখো, এখানে এখানে এই যে কই দেখো এটা দেখো f অফ এই যে f অফ 0 কিন্তু 1/8, f অফ 1 হচ্ছে 3/8, f অফ 2 হচ্ছে 3/8, f অফ 3 হচ্ছে 1/8 আবার। হ্যাঁ, তাহলে 1/8, 3/8, 3/8 আবার 1/8। তাহলে এটুকু হাইট হচ্ছে 1 গুণ, এটা হচ্ছে 3 গুণ, এটা 3 গুণ, এটা 3 গুণ, আবার সবগুলি যোগফল হচ্ছে 1, সবগুলি যোগফল হচ্ছে 1। তাহলে এটা আর কি বিভিন্ন ভ্যালুর জন্য তার ফাংশনাল ভ্যালুটা আমরা এখানে হাইট দিয়ে প্রকাশ করলাম। এখানে হাইট f অফ 0, f অফ 1, f অফ 2, f অফ 3, f অফ 4। এখানে একটা বিষয় লক্ষণীয় যে 0 পরে 1 এর আগে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালুর জন্য প্রবাবিলিটি আমরা পাবো না, কারণ ডিসক্রিটের ক্ষেত্রে 1 এর পরে জাম্প দিলে 0 তে চলে আসবো, আর 1 এর পরে না 0 পরে জাম্প দিলে 1 চলে আসবো, 1 এর পরে জাম্প দিলে 2 তে চলে আসবো, 2 এর পরে জাম্প দিলে 3 তে চলে আসবো। যে 1 আর 2 এর মধ্যে 2 আর 3 এর মধ্যে অন্য কোনো ডিফারেন্ট আর কোনো ভ্যালু নাই, এবং ওই ভ্যালুতে কোনো প্রবাবিলিটি আমরা পাবো না, সম্ভাবনা, কারণ এগুলো সব ডিসক্রিট ইন্টিগ্রাল ভ্যালু। হ্যাঁ, ইন্টিগ্রাল ভ্যালু। তাহলে 0 এর পরে তাহলে 2 এর পরে গেলে 3 হবে, আর 2 এর আগে হলে 1 হবে, এর মাঝামাঝি কোনো সংখ্যা থাকবে না। 2 এর পরে 3, 2 এর আগে 1, এই। আচ্ছা, সেকেন্ড আরেকটা, এরপরে এটা দেখো যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। হ্যাঁ, ডেনসিটি ফাংশনটা কি? Density function, the function fx is a probability density function for the continuous random variable. আগে ছিল discrete random variable, এখন তো continuous random variable। তাহলে ওই continuous random variable এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলের সবগুলি মান থাকবে, 1 থাকবে, 1.0000001 থাকবে, 3ও থাকবে, এবং 2.999999 থাকবে, 2.00001ও থাকবে। 2 এর পরে কিন্তু 3 না, লাভ দিয়া জাম্প দিয়ে 2 এর পরে 3 তে যেতে পারবে না, 2 এর পরে 2.00000 হ্যাঁ 1, এই। তাহলে সবগুলো ভ্যালু থাকবে, তাহলে কন্টিনিউয়াস ভ্যালু। তাহলে x একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে x ইকুয়াল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলে তাহলে the function fx is the probability density function for the continuous random variable x defined over the set of real numbers set এর মধ্যে ডিফাইন করা হচ্ছে if f of x is greater or equal to 0, f of x greater than 0 probability সবসময় 0 হবে, বড় হবে, এবং f of x এর integration from -infinity to +infinity equal to 1, and c f of x integration
of f of x from a to b, this equal to probability of a less than x less than b, less than x less than b। এবং এটা আমি এই যে ছবি দিয়ে দেখালাম, পাশে একটা ছবি দেখো তুমি, এই যে fx একটা কার্ভ, এটা হচ্ছে fx কার্ভটা আছে এই যে প্রবাবিলিটি কার্ভ, এটা x এর ভ্যালু b এখানে, তাহলে ab এর মাঝামাঝি যে এরিয়াটা, এই এরিয়াটা কি, এটা তো এই এরিয়াটা আমরা ইন্টারমিডিয়েট করছি, ইন্টিগ্রেশন অফ fx from a to b, fx to b হচ্ছে আর কিছুই না এই এরিয়াটা, ওই এরিয়াটা হচ্ছে প্রবাবিলিটিটা, এই এরিয়া হচ্ছে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি, এই এরিয়া হচ্ছে টোটাল প্রবাবিলিটি, এবং টোটাল প্রবাবিলিটি কি হচ্ছে, টোটাল প্রবাবিলিটি ইন্টিগ্রেশন, তাহলে probability of p দিয়া p is the probability of x from a to b, probability of x, probability in the range a to b, a থেকে b রেঞ্জের মধ্যে probability কত, a থেকে b রেঞ্জের মধ্যে probability কত, এই probability আর কিছুই না এই এরিয়াটা, this area, এবং এটা কি ইন্টিগ্রেশন দ্য প্রসেস, ইন্টিগ্রেশন অফ fx from a to b, a to b, তাহলে probability of তাহলে f of x is greater equal to 0, equal to 1, and the probability of a less than the integration of a to b, b এর মধ্যে 4 হয় অথবা a এর মধ্যে 2 হয়, এর মধ্যে যদি 4 হয়, the integration from 4 to 4x dx, অর্থাৎ 2 থেকে probability যোগ, তার কারণ যে এখানে উপর দেখো, এখানে ইন্টিগ্রেশন যদি জি স্যার। হ্যালো হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি এগুলো, হ্যাঁ বলো কি, এখন ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, শোনা যায় না, শোনা যাচ্ছে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে এটুকুই শেষ। শুনতে পাচ্ছ না কেন? আমি তো ইয়ে দিয়ে রাখছি। এখন শুনতে পাচ্ছ? এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে আপাতত এটুকুই, এখানে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। এই ম্যাটেরিয়ালগুলি আমি তোমাদেরকে সাপ্লাই দিয়ে দিব, আজকে সাপ্লাই দিয়ে দিব। যা যা দিচ্ছি এগুলি খুব মনোযোগ দিয়ে পড়বা, খুবই সহজ, কোনো অসুবিধা নাই। তোমরা সবাই এগুলি মনোযোগ দিয়ে পড়বা, আগামী দিন আবার এগুলি ডিসকাস করব। আর একটু, হ্যাঁ বলো। স্যার আমি আপনাকে ইমেল করেছিলাম স্যার। স্যার আমি তো এখন 18 এর সাথে রেগুলার ক্লাস করছি স্যার। আমি স্যার এখনো গুগল ক্লাসরুমে অ্যাড হইনি। আমি তো যে রোল নাম্বার দিছি ওইটাতে ইনভাইট করছি তোমাকে। স্যার আমি তো ইনভাইটেশন এখনো পাইনি স্যার, আমার 1601-129। স্যার আপনি ইমেল চেক করলেই দেখতে পারবেন, আমি আপনাকে ইমেল করেছি। ইমেল করছো তো 16, এটা তুমি তো আগে বলো না কেন? 16 তে বলে না, 17 এ বলছে। 1601 কত? 01-129। 160129 না, 129, 16 থেকে 129। ঠিক আছে, আমি এখনই ইনভাইট করব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদেরকে এগুলি আমি সাপ্লাই দেব আজকে আমি সাপ্লাই দিচ্ছি, তোমরা একটু পড়াশোনা করো, পরবর্তীতে আবার আরো ডিসকাস করব। তো সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।